আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি মিলি ঘোষ। অন্তর্বর্তী সরকারের 18 মাসের দায়িত্ব পালন শেষে জাতির উদ্দেশ্যে দেওয়া বিদায়ী ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আমরা শূন্য থেকে শুরু করিনি, শুরু করেছি মাইনাস থেকে। ধ্বংসস্তূপ পরিষ্কার করে প্রতিষ্ঠান দাঁড় করিয়ে তারপর সংস্কারের পথ ধরেছি। কিন্তু গণতন্ত্র, জবাবদিহিতা, বাক স্বাধীনতা ও অধিকার চর্চার যে ধারা শুরু হয়েছে তা যেন কখনো থেমে না যায়। নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের একদিন আগে গতকাল জাতির উদ্দেশ্যে তিনি ভাষণ দেন। আমরা রাষ্ট্রীয় দায়িত্ব ছেড়ে গেলেও নতুন বাংলাদেশ গড়ার সার্বিক দায়িত্ব আমার, আপনার, আমাদের সবার। আমাদের সকলের দায়িত্ব দেশকে সত্যিকারের গণতন্ত্র হিসেবে পরিস্ফুটিত করা। জুলাই গণ অভ্যুত্থান আমাদের জন্য এই দরজা খুলে দিয়েছে। আমরা যদি সেই স্বপ্ন, আকাঙ্ক্ষা ও শক্তিকে বাঁচিয়ে রাখতে পারি তবে বাংলাদেশের অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না। গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণ করে প্রধান উপদেষ্টা বলেন, গণ অভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছে, শরীর অঙ্গ হারিয়ে দুঃসহ জীবনযাপন করছে, যাদের লাশ পুড়িয়ে ফেলা হয়েছে, যাদের লাশ এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না, যারা অল্পের জন্য বেঁচে গেছে, তাদের সকলের আত্মত্যাগকে এ জাতি যেন কোনোদিন ভুলে না যায়। ক্ষমতাবানদের ক্ষমতা মানুষকে কিরকম মনুষ্যত্বহীন করে তুলতে পারে সেটা জাতির ইতিহাসে ধরে রাখার জন্য আমরা পলাতক প্রধানমন্ত্রীর বাসস্থান গণভবনকে জাতীয় জুলাই স্মৃতি জাদুঘর হিসেবে প্রতিষ্ঠিত করে রেখে যাচ্ছি। 24শে গণ অভ্যুত্থানের সময় দেয়ালে দেয়ালে তরুণরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন এঁকেছিল তার কেন্দ্র ছিল প্রাতিষ্ঠানিক সংস্কার। সেই প্রত্যাশা বাস্তবায়নে অন্তর্বর্তী সরকার প্রায় 130টি নতুন আইন ও সংশোধনী প্রণয়ন করেছে এবং প্রায় 600টি নির্বাহী আদেশ জারি করেছে, যার প্রায় 84% ইতিমধ্যে বাস্তবায়িত হয়েছে। আজ পুলিশ আর মারণাস্ত্র ব্যবহার করে না, বেআইনিভাবে কাউকে তুলে নিয়ে যায় না, বন্দুকযুদ্ধের নামে হত্যা করে না, পুলিশ ও গোয়েন্দা বাহিনীর ভয়ে কাউকে ডিলিট বাটন চাপতে হয় না। জনবান্ধব ও জবাবদিহিমূলক বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে পুলিশ কমিশন অধ্যাদেশ 2025 প্রণয়ন করা হয়েছে। বিচার বিভাগ সম্পর্কে তিনি বলেন, বিচার বিভাগকে স্বাধীন ও শক্তিশালী করতে পৃথক সচিবালয় গঠন, বিচারক নিয়োগে স্বচ্ছ কাঠামো এবং দেওয়ানি ও ফৌজদারি আইনে যুগান্তকারী সংস্কার করা হয়েছে। অর্থনীতি প্রসঙ্গে তিনি বলেন, আমরা দায়িত্ব গ্রহণের সময় অর্থনীতি ছিল বিপর্যস্ত, ব্যাংকিং ব্যবস্থা ভেঙে পড়েছিল, অর্থ পাচার ছিল লাগামহীন। আমাদের রিজার্ভের পরিমাণ এখন $34 মিলিয়ন। আমাদের দেশপ্রেমিক প্রবাসী ভাই বোনদের রেমিটেন্সের টাকায় এই রিজার্ভ ক্রমেই বাড়ছে। পররাষ্ট্রনীতিতে বাংলাদেশের সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ ও দেশের মর্যাদা, এই তিনটি মূল ভিত্তি আমরা দৃঢ়ভাবে পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে। দায়িত্ব গ্রহণের পর আমরা আন্তর্জাতিক অঙ্গনে প্রায় এই ইস্যুটিকে পুনরায় বিশ্ব মনোযোগের কেন্দ্রে নিয়ে আসতে সক্ষম হয়েছি। উৎসবমুখর পরিবেশে নির্বাচন আয়োজন করে জনগণের ভোটাধিকার নিশ্চিত করা হয়েছে। একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার সংগ্রাম অব্যাহত রাখতে দল, মত, ধর্ম, বর্ণ, নারী, পুরুষ নির্বিশেষে সকলের প্রতি আহ্বান জানান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন আজ। জাতীয় সংসদ ভবনের শপথ গ্রহণ কক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশন AMM নাসির উদ্দিন। সংসদ সচিবালয়ের সচিব কানিজ মাওলানা এই শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন। প্রথমে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সহ বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান CAC। পরে তারা সবাই শপথ বইয়ে স্বাক্ষর করেন। এরপর বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য সহ অন্যান্য দল থেকে নির্বাচিত সংসদ সদস্যদের পর্যায়ক্রমে শপথ বাক্য পাঠ করেন প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন। আজ বিকেলে জাতীয় সংসদ ভবনে দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন। গতকাল জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মাওলানা গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন। এবার শপথ অনুষ্ঠান বঙ্গভবনের পরিবর্তে জাতীয় সংসদ ভবনে দক্ষিণ প্লাজায় আয়োজন করা হচ্ছে। নিয়ম অনুযায়ী নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের পর সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী দল বিএনপি সংসদীয় বোর্ডের সভা করবেন। সেখানে সংসদীয় নেতা নির্বাচন করা হবে। পরবর্তী সময়ে দলীয় নেতা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে সরকার গঠনের আনুষ্ঠানিক দাবি জানাবেন এবং প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের আবেদন করবেন। উল্লেখ করা যেতে পারে, গত শুক্রবার রাতে নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 299টি আসনের মধ্যে 297টি গেজেট প্রকাশ করে। আসনের
এই নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির 209টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী সিলেটের 20 জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। এবারের নির্বাচনে সিলেটের 6টি আসন থেকে 33 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে সিলেট 1 আসনে 6 জন, সিলেট 2 আসনে 3 জন, সিলেট 3 আসনে 4 জন, সিলেট 4 আসনে 3 জন, সিলেট 5 আসনে 1 জন এবং সিলেট 6 আসনে 3 জন জামানত হারিয়েছেন। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, নির্বাচনে কোনো প্রার্থী মোট প্রদত্ত ভোটের 8 ভাগের 1 ভাগ ভোট পেলে ওই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে। সুনামগঞ্জ জেলায় 12 জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জ 1 আসনে 1 জন, সুনামগঞ্জ 2 আসনে 1 জন, সুনামগঞ্জ 3 আসনে 5 জন, সুনামগঞ্জ 4 আসনে 2 জন এবং সুনামগঞ্জ 5 আসনে 3 জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। এছাড়া মৌলভীবাজারে 4টি আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী 14 জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। এর মধ্যে মৌলভীবাজার 1 আসনে 4 জন, মৌলভীবাজার 2 আসনে 5 জন, মৌলভীবাজার 3 আসনে 2 জন এবং মৌলভীবাজার 4 আসনে 3 জন রয়েছে। এবার শুনুন কৃষি সংবাদ। মৌলভীবাজারে চলতি রবি মৌসুমে কৃষকরা লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে সরিষার চাষাবাদ করেছেন। হলুদ ফুলে ছেয়ে গেছে দিগন্ত জোড়া ফসলের মাঠ, প্রকৃতি যেন নতুন রূপে সেজেছে। সরিষা ফুলের মধু সংগ্রহ করতে দূর দূরান্ত থেকে এসেছেন প্রশিক্ষণপ্রাপ্ত মোয়ালরা। এবার জেলায় লক্ষ্যমাত্রার চেয়ে 1447 হেক্টর বেশি পরিমাণ জমিতে সরিষা চাষাবাদ হয়েছে। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6টা 25 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 5টা 47 মিনিটে। সংবাদ শেষ হলেও আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে বিকেল 4টা 30 মিনিটে।